সিঙ্গাপুর সাউথ ইস্ট এশিয়ার এই ছোট্ট দেশটা লাস্ট কয়েক বছরে বিশ্বের মানুষের নজর কেড়েছে। গুগলে যদি সার্চ করেন কস্টলিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড টু লিভ ইন, তাহলে জিউরিক আর নিউ ইয়র্ককে পেছনে ফেলে সিঙ্গাপুর অনেকটাই এগিয়ে। সত্যিই কি দেশটা এতটা কস্টলি? এখানে থাকতে গেলে আপনাকে কি কি জিনিস একটু হিসেব করে চলতে হবে। চলুন আজকের ভিডিওটা এই নিয়ে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 18th মে আর বার্ডস অফ গ্যাঞ্জেসের আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা একটু অন্যরকম। বেরিয়েছি তো আমি, প্রীতিশ আর পকু একটু খাওয়া দাওয়া করতে, বাট খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি কিছু দেখাবো না। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমাকে কমেন্ট বক্সে একজন রিকোয়েস্ট করেছিল সিঙ্গাপুরকে নিয়ে একটা ডিটেল ব্লগ করতে। মোস্ট প্রবাবলি ওনার নাম হচ্ছে পায়েল চৌধুরী। তো উনি হয়তো প্ল্যান করছেন সিঙ্গাপুর শিফট করবে বলে, তাই আমাকে জিজ্ঞেস করেছিল হচ্ছে যে কী জিনিস আর কি জিনিসের ওপর বেস করে সিঙ্গাপুর আসার ডিসিশনটা নেওয়া উচিত, আর ওই ধরুন ওভারঅল কিরম কি খরচা পড়ে। তাই ভাবছি আজকের ব্লগটা ওনাকে হেল্প করার জন্য একটু ওভারঅল একটা আইডিয়া দেবো আপনাদের যে সিঙ্গাপুরে থাকতে, খেতে, ঘুরতে ফিরতে কিরম খরচা হয়। চলুন শুরু করা যাক। সবার আগে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়াই সিঙ্গাপুর? আচ্ছা, তো ধরুন ফার্স্টেই আমরা একটু কনসিডার করি যে ওয়াই সিঙ্গাপুর কে আপনি কেন কনসিডার করবেন অ্যাজ ইউর নেক্সট হোম? ওয়াই? পকু, তোকে যদি জিজ্ঞেস করা হয় তুই কি বলবি? সিঙ্গাপুর কেন? হ্যাঁ, সিঙ্গাপুর কেন? টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, অনেক গেম টেম থাকে, অনেক পার্ক থাকে আর কি আছে, প্রত্যেক দোকানে রোবলক্সের গিফট কার্ড মেলা যায়। রোবলক্সের গিফট কার্ড পাওয়া যায়, এটাই ভালো ছিল। আর স্কুলে অনেক লোকও গেম খেলে। আচ্ছা, পকু নিজের স্কুলটাকে খুব এনজয় করে। আচ্ছা, সিঙ্গাপুরে থাকার আপনার প্রথম কনসিডারেশন কেন হওয়া উচিত সেটা হচ্ছে বিকজ অফ সেফটি। হ্যাঁ, সিঙ্গাপুরে আপনি রাত ভিড়, ভোরবেলা হোক, দুপুরবেলা হোক, রাত্রিবেলা হোক, ডাজেন্ট ম্যাটার আপনি কোন জেন্ডারের, মেয়ে হোক ছেলে হোক, প্লাস আপনি সিঙ্গাপুরে কোথায় আছেন, মানে বাড়ির ভেতর না বাড়ির বাইরে, রেস্টুরেন্ট, পার্ক, সমুদ্রের ধার, ট্রেন, বাস, যেখানেই থাকুক না কেন, আপনার কোনোদিন একটুও ফিল হবে না যে আপনি আনসেফ বলে। না চুরিচামারির দিক থেকে, না মলেস্টেশনের দিক থেকে, না অন্য কোনো দিক থেকে। সিঙ্গাপুর আসার পর যে সেফটিটা আপনি ফিল করবেন, যখন খুশি বেরিয়ে যেতে পারেন বাড়ি থেকে আর সিঙ্গাপুরটাকে ঘুরে চলে আসতে পারেন। তো সেফটি কিন্তু একটা প্রাইম রিজন সিঙ্গাপুরকে কনসিডার করা যায়। সেকেন্ড জিনিস হচ্ছে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সিঙ্গাপুর এত ক্লিন একটা কান্ট্রি না, মানে এভরিওয়্যার বাথরুম, আমি এত দেশ ঘুরেছি, এত দেশের বাথরুমে গেছি, মানে যেগুলো পাবলিক টয়লেটস আর কি, সিঙ্গাপুরের মতন পরিষ্কার টয়লেটস হয় না। মানে সেটা এয়ারপোর্ট বলুন, সেটা মল বলুন, সেটা রাস্তাঘাটে যেখানে বলুন, এত পরিষ্কার সিঙ্গাপুরের প্রত্যেকটা রাস্তা যে আমি রাস্তার মাঝখানে বসেও ভাত খেতে পারবো। তো ডেফিনেটলি সেকেন্ড রিজন হচ্ছে সিঙ্গাপুরের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। দ্য থার্ড পয়েন্ট যেটাকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে সিঙ্গাপুর এখন খুব ভালো করছে, ইটস ডুইং গুড ইন টার্মস অফ ইকোনমি। তো মোটামুটি ধরুন সিঙ্গাপুরের $1 মানে হচ্ছে ভারতীয় টাকায় 62 টাকা এখন চলছে। কিছু বছর আগে, মানে 5 বছর আগেও যেটা ছিল হচ্ছে 40-45-এর কাছাকাছি। তো বুঝতেই পারছেন যে সিঙ্গাপুর কত তাড়াতাড়ি কত গ্রো করছে। সো এখানে এসে যদি আপনি একটু সেভ করেন টাকা, ট্যাক্সের পার্সেন্টেজও খুব কম, সেই হিসেবে কিন্তু আপনি অনেকগুলো টাকাই সেভ করে বাড়িতে পাঠাতে পারবেন ভারতবর্ষে। সো তাই জন্য সিঙ্গাপুরকে চুজ করা উচিত ডেফিনেটলি থার্ড পয়েন্টে। ফোর্থ পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে বাড়ি থেকে খুব কাছে। দেখুন, আপনি তো ইউকে বা ইউএস যেতে পারেন, যেখানে হয়তো টাকার অঙ্কটা আর একটু বেশি, আপনি একটু বেশি সেভ করবেন, ডিপেন্ড করছে কত টাকা ট্যাক্স দিচ্ছেন, কত আর্ন করছেন। বাট সিঙ্গাপুরে কিন্তু বাড়ি থেকে খুব কাছে, মানে ট্রাই করলেই আর কি চট করে চলে যেতে পারেন বাড়িতে, 4 ঘন্টার মাত্র দূরত্ব। তো যদি আপনি একটু হোমসিক হন তাহলে সিঙ্গাপুর ক্যান বি ইয়োর নিয়ারেস্ট অনসাইট, আপনি ট্রাই করতে পারেন, অ্যান্ড ইটস এ ডেভেলপড কান্ট্রি। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সিঙ্গাপুর এমন একটা কান্ট্রি
যেখানে আপনি হেল্পার রাখতে পারেন। মানে আপনার যদি মনে হয় যে আপনি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছেন না, তাহলে আপনি একটা কাজের লোক রাখতে পারেন। ডেফিনেটলি তার একটু খরচা আছে, বাট যদি আপনি আর্ন করেন আপনি কিন্তু রাখতে পারেন। সিমিলারলি আপনার বছরে ইনকাম যদি 144K সিঙ্গাপুর ডলার্সের বেশি হয়, তাহলে কিন্তু আপনি আপনার পেরেন্টসকেও এখানে লং টার্ম ভিজিট পাসে এনে রাখতে পারেন, যেটা কিন্তু অন্যান্য দেশে খুব ডিফিকাল্ট। তাই আমার মনে হয় যে বাড়ি থেকে কাছে সাউথ ইস্ট এশিয়া কাছাকাছি, বা অস্ট্রেলিয়াকেও যদি কনসিডার করেন, দুবাইকে যদি কনসিডার করেন, এই সবকটা জায়গার মধ্যে থেকে কিন্তু সিঙ্গাপুর একেবারে পয়লা নম্বরে আসে হচ্ছে ইন টার্মস অফ সেফটি, সিকিউরিটি অ্যান্ড হ্যাবিচুয়াল প্লেস ফর আ লিভিং। শুরু করা যাক থাকা দিয়ে। আপনার কাছে দুটো অপশন, এইচডিবি আর কন্ডোমস। এই যে অসাধারণ শহরটাকে এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বেডরুমের জানলা দিয়ে তোলা সিঙ্গাপুরের শহরটা। আমাদের কন্ডোটা, আমাদের ফ্ল্যাটটা হচ্ছে একটা 3 BHK ফ্ল্যাট, আর মোটামুটি আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো, মানে বাস, তারপরে মেট্রো সবই খুব কাছাকাছি। কন্ডোতে একটু পার্সোনাল টাচ থাকে, এই যেরকম ধরুন এই যে নিচে আজকে তো লাইট বন্ধ, একটা টেনিস কোর্ট থাকবে, একটা বাস্কেটবল কোর্ট থাকবে, আর যেটা থাকবে সেটা হচ্ছে 24/7 আপনার একজন সিকিউরিটি থাকবে, আর আপনাকে সবসময় কার্ড পাঞ্চ করে করে ঢুকতে হবে। কন্ডোগুলোতে যেহেতু আপনি নিজের একটা জিম পাবেন, একটা সুইমিং পুল পাবেন, একটু এক্সট্রা সিকিউরিটি পাবেন, তো ডেফিনেটলি ওখানের কিন্তু প্রাইসগুলো একটু বেশি হয়। মোটামুটি ধরুন একটা 2 BHK ভাড়া পড়ে যায় হচ্ছে কত বলবো, 2 BHK ভাড়া পড়ে যাবে হচ্ছে, ওরে বাবারে তুই তো হাই তুলে তুলেই গেলি, পুকুর হেভি ঘুম পেয়েছে মনে হচ্ছে। তো মোটামুটি ধরুন ওই 2 BHK ভাড়া পড়বে হচ্ছে একটা কন্ডোতে, এখন রিসেন্টলি শুরু হয় হচ্ছে প্রায় 3-3.5 হাজার থেকে মিনিমাম, সেটা আপনার 4, 4.5 হাজার, 5 হাজার পর্যন্ত যায়, ডিপেন্ড করছে কোন লোকেশন, কিরম প্রপার্টি না প্রপার্টি। আর 3 BHK গুলো কিন্তু 4-4.5 হাজারের মতন শুরু হয়, আর তারপর সেটা যায় হচ্ছে মানে অনেক উঁচুতেও যেতে পারে, 8 হাজার 5 হাজারও যেতে পারে, ডিপেন্ড করছে কোন লোকেশনে আপনি নিচ্ছেন। আমরা যে কন্ডোটাতে থাকি না, আমরা কিন্তু নিয়েছি হচ্ছে 2 বছর আগে, তখন এইটাতে আমাদের রেন্ট দিতে হয় হচ্ছে 4.5 হাজারের ওপর। তো তাহলে বুঝতেই পাচ্ছেন যে এখন হয়তো সেটা আরও বেড়ে গেছে। তো এইরকম আর কি। আর যদি ধরুন আপনি সিঙ্গেল অকুপেন্সিতে নেন, মানে অনেকজন মিলে সাথে রয়েছেন, তাহলে মাস্টার বেডরুম, যেটাতে আপনি পাবেন হচ্ছে একটা এক্সট্রা বাথরুম, মানে নিজস্ব বাথরুম, সেটা প্রায় 2200-2500 এইরকম পড়ে যায় হচ্ছে রেন্ট। সিমিলারলি আপনি যদি কমন একটা রুমে থাকেন, যেখানে আপনি ওয়াশরুমটা শেয়ার করবেন কারোর সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেন্ট পড়ে যাবে হচ্ছে ওই মোটামুটি 1600-1800 এই ধরনের রেন্টের মতন কিন্তু রেন্ট দিতে হয় কন্ডোতে। কন্ডোর বাইরে আপনি আরও একটা জায়গায় থাকার অপশন হিসেবে চুজ করতে পারেন, সেটা হচ্ছে এইচডিবি, মানে হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড অফ সিঙ্গাপুর। এগুলো হচ্ছে পাতি যদি বাংলা ভাষায় বলি তাহলে সরকারি আবাসন, আর তুলনামূলক কন্ডোর থেকে একটু দাম কম হয়। দেখুন এখানে কিরমভাবে কাপড় মেলা হয়, জানলা থেকে বাইরে এরকম রড হ্যাং করে দেওয়া হয়, আর তার মধ্যে কাপড় জামা ঝুলিয়ে দেওয়া হয়। এইচডিবি কিন্তু শুধুমাত্র সিঙ্গাপুরিয়ান সিটিজেন বা পিআররাই কিনতে পারে। এই জায়গাগুলোর আবার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, মানে কীরকম বলুন তো, একসাথে প্রচুর মানুষ থাকে এবং তাদের মধ্যে একটা কালচারাল মিক্স হয়। আপনি বিকেলবেলা একটু নিচে এসে বসতে পারেন। এইচডিবিতে কিন্তু আপনার নিজস্ব বারান্দা বলে কিছু থাকে না, হ্যাঁ, পুরো একটা কমন বারান্দা হয়, তাই কিছুটা হয়তো অন্যজনের সাথে শেয়ার করতে হয়, কিন্তু প্রত্যেকটা এইচডিবির নিচে একটা করে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড থাকে, একটা করে ফুড কোর্ট থাকে, আর মোটামুটি বেশ বসে গল্প করার জন্য একটা করে কমন এরিয়া থাকে। এই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি আপনার একটা অপশন হতে পারে।
তুলনামূলক এইচডিবির দাম কিন্তু কন্ডোর থেকে সস্তা হয়। হ্যাঁ, কন্ডোটা একটু আর কি লাক্সারি টাইপের ব্যাপার হয়ে যায়, কিন্তু এইচডিবি আগে তো অনেকটা সস্তাতেই পাওয়া যেত, এখন অবশ্য জানেন তো অতটাও নয়। ওই মোটামুটি ধরুন একটা 2 BHK এইচডিবি ভাড়া পড়বে হচ্ছে আপনার পার মান্থ ওই 2500 সিঙ্গাপুর ডলার থেকে 3000 সিঙ্গাপুর ডলারের মতন। আর যদি আপনি 3 BHK নেন তাহলে কিন্তু 3-3.5 সিঙ্গাপুর ডলারের মতন ভাড়া পড়ে যাবে। মোটামুটি এই হচ্ছে ধরুন এইচডিবি। তাহলে এইচডিবির প্লাস পয়েন্ট হচ্ছে একটু কম ভাড়া কন্ডোর থেকে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এইচডিবিতে থাকলে আপনি একটা কমিউনিটি সেন্স পাবেন, মোটামুটি অনেক কালচার, অনেক ধরনের মানুষের সাথে একসাথে থাকতে পারবেন। থার্ড ব্যাপার হচ্ছে যে এইচডিবির সবসময় সংলগ্ন বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন, তারপরে ফুড কোর্ট, তারপরে হচ্ছে বাজার, এই সব জিনিসগুলোকে কিন্তু তৈরি করা হয় ইচ্ছে করে যাতে আপনার কোনো অসুবিধা না হয়। তো এই সব দিক থেকে কিন্তু এইচডিবি খুব ভালো একটা চয়েস। আপনি যদি শেয়ারিংয়ে থাকেন, মানে ধরে নিন হচ্ছে যে অন্যান্য কারোর সাথে বা বন্ধুবান্ধব মিলে শেয়ার করছেন, তাহলে মাস্টার বেডরুম, মানে যে বেডরুমটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, সেটা মোটামুটি আপনার ভাড়া পড়ে যাবে হচ্ছে ওই ধরে নিন 900 সিঙ্গাপুর ডলার থেকে 1200 সিঙ্গাপুর ডলারের মতন। আর যদি আপনি একটা কমন রুমে থাকেন যেখানে আপনাকে বাথরুমটা অন্যদের সাথে শেয়ার করতে হবে, সেটার মোটামুটি ভাড়া পড়ে যাবে হচ্ছে ওই ধরে নিন 800 সিঙ্গাপুর ডলার থেকে 1200 সিঙ্গাপুর ডলার পর্যন্ত। প্রত্যেকটা এইচডিবির সংলগ্ন না আপনি এরকম বাজার পাবেন, মানে ডিপার্টমেন্টাল স্টোর, ফলের দোকান, তারপরে ধরুন আপনার নিত্য প্রয়োজনীয় জামা কাপড়ের দোকান, সেই সব জিনিস পাবেন। এবং মোটামুটি আমাদের এই এরিয়াটাতে একসাথে অনেকগুলো এইচডিবি একটা জায়গায় রয়েছে, আর তাই জন্যে সেই এইচডিবিগুলোকে কেন্দ্র করে একটা বাজার আছে, যে বাজারটা এখন আপনাদের দেখাচ্ছি। সেই বাজারটায় মোটামুটি আপনার নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস দরকার পড়বে সেগুলো কিন্তু আপনি টুক করে পেয়ে যাবেন। মোটামুটি সবকটা এইচডিবিতে সংলগ্ন না আপনি একটা করে ফুড কোর্ট পাবেন। আর দেখুন এই যে প্রত্যেকটা দোকানে না এরকম করে একটা করে মার্কিং আছে। এই দুটো দোকানে বি মার্ক করা। আর আপনাকে এইখানে মোটামুটি চত্বরে যতগুলো দোকান দেখতে পাচ্ছি সবকটাতেই দেখছি বি মার্ক করা আছে। এখানে একটা কিছু খাবারের দোকান আছে যাকে কিন্তু এ মার্ক করা আছে। আর এইটা খুব ভালো খেতে। হ্যাঁ, পুটু পিরিংটা হচ্ছে একদম আমাদের ওখানকার ভাপা পিঠের মতন খেতে। আমি ব্লগ করছি তাই লোকজন আমাকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখুন এই দোকানটা তো এ মার্ক করা আছে। এ বি মার্ক করার কারণ হচ্ছে ফুড কন্ট্রোল। সিঙ্গাপুরের মোটামুটি ফুড কোর্টগুলো জানেন তো পুরোপুরি লাইফ লাইন। অধিকাংশ মানুষই কিন্তু এখানে বাড়িতে রান্না করে না, তারা প্রত্যেক দিন বাইরে খায়। তাই জন্যে ফুডের কোয়ালিটি কতটা কন্ট্রোলড আর কতটা ভালো সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা করার জন্য অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা দোকানকে না রেগুলারলি মনিটর করা হয়, আর ওই এ বি সি এরকম মার্ক করে দেওয়া হয় যদি তারা খুব একটা পরিচ্ছন্ন বা যদি ধরুন খুব ভেজাল জাতীয় জিনিসপত্র বিক্রি করে তাহলে। তাই জন্য আপনি কিন্তু একটা এ মার্ক করা খাবারের দোকান থেকে খেয়ে নিজের হেলথেরও দিকে নজর দিতে পারেন, আবার আপনাকে বাড়িতে রান্না করার ঝামেলাও রাখতে হবে না। তো এইটা একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। হ্যাঁ, যদি আপনি ব্যস্ত হন অফিসের কাজে, রোজ রোজ কি রান্না করা সম্ভব, তখন কিন্তু এই ফুড কোর্টগুলো আপনার খুব কাজে আসবে। খাওয়া দাওয়ার খরচা যদি বলতে হয় তাহলে তো প্রথমেই বলতে হয় হচ্ছে বাজার করার কথা। এটা হচ্ছে ফেয়ার প্রাইস, মানে ওই ধরে নিন ডিপার্টমেন্টাল স্টোর। তো এই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে আপনি সব কিছুই পাবেন। ফল পাবেন, দেখুন এখানে কত ফল রয়েছে, তারপরে ভেজিটেবলস পাবেন, দুধ থেকে, ডিম থেকে, মাংস থেকে সমস্ত জিনিসই কিন্তু এই দোকানগুলোতে পাবেন। আপনি কিছু ভারতীয় দোকানও পাবেন যেখানে কিন্তু বেশ সব রকম ভারতীয় জিনিস পাওয়া যায়, মানে যেগুলো আমরা ভারতে দেখে অভ্যস্ত, ঢ্যাঁড়স, পটল। হ্যাঁ, আর এই দোকানগুলোতে একটু বিদেশি জিনিস পাবেন, যেরকম দেখুন এই ছোট্ট ছোট্ট চেরি টমেটোজ, তারপরে এই ধরনের মাশরুম। এগুলো কিন্তু আমরা জেনারেলি ভারতে খুব একটা দেখিও না, সচরাচর খাইও না। কিন্তু প্রবলেম হচ্ছে আমার যেটা মনে হয় যে এই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে না একটু সস্তা হয় আর অনেক অফার চলে, যেগুলো না ওই ভারতীয় দোকানগুলোতে কিন্তু হয় না।
আমাদের বাড়িতে আমরা 4 জন বড় মেম্বার আর একজন ছোট মেম্বার। তো আমাদের কিন্তু মাস গেলে বাজারেরই খরচা পড়ে যায় প্রায় $1000 উপরে। মাছ মাংস বেশি খেলে তো ডেফিনেটলি $1000 ক্রস করে যায়। এই মোটামুটি দেখুন না, এই 1 কেজি চিকেনগুলোর এইরকম প্যাকেট করে করে বিক্রি করে দাম হচ্ছে $10। তো যদি আপনি সপ্তাহে 2টো করে চিকেন খান তাহলেই তো আপনার অনেকটা টাকা ওখানে চলে যায়। স্বাভাবিকভাবেই আপনি যদি ফুড কোর্টেই ম্যাক্সিমাম খান আর যদি ধরুন একটু খুব সাবধানভাবে খরচা করে, তাহলে আমার মনে হয় যে মাস গেলে আপনার বাজারে খরচা পড়ার কথা কিন্তু $500 থেকে $600 মতন। এবার ধরুন আপনি যদি ফুড কোর্টে খান, একদম রান্নাবান্নার ঝামেলা না রাখেন, তাহলে গ্যাসের খরচাটা বেঁচে যাবে। টুকটাক রান্না আপনি ইন্ডাকশন একটা ওভেনে করে নিতে পারেন, ইলেকট্রিসিটি বিল টিল মিলিয়ে। আর ফুড কোর্টে কীরকম খরচা পড়ে, এই ধরুন কত বাচ্চা দেখুন, মোটামুটি কীরকম খরচা পড়ে। অ্যাভারেজ একটা ডিশের দাম হয় হচ্ছে $5 থেকে $6 করে। একটা ফ্রাইড রাইস বা ধরুন একটা নুডলস বা ওই মিক্সড কিছু সেট ফেট নিলে খুব বেশি কিন্তু পড়ে না। তাহলে ধরে নিন হচ্ছে লাঞ্চ আর ডিনার মিলিয়ে $15-20 অ্যাভারেজ পড়বে। আর প্লাস আপনার কিছু চা আছে, কিছু ড্রিঙ্কস রয়েছে, কিছু স্ন্যাক্স ফ্যাক্সের ব্যাপার রয়েছে। $25-30 বেশি কিন্তু খরচা হওয়ার কথা নয়। যদি $30 করেও ধরে নিই তাহলে মাসে হচ্ছে ওই $1000 মধ্যে কিন্তু আরামসে মানে আপনার খুব একটা খাটনি হবে না, আপনি কিন্তু খাওয়ার খরচাটা মিটিয়ে ফেলতে পারবেন। আর যদি একটু রেস্ট্রিক্টেড চলেন তাহলে কিন্তু $600-700 মধ্যে মিটে যাবেন। তাই জন্যই হয়তো ম্যাক্সিমাম লোকজনেরা এখানে আলাদা করে কিন্তু আর রান্নাবান্নার ঝামেলা রাখে না, তারা কিন্তু ফুড কোর্টেই খাওয়া দাওয়া করে। স্বাভাবিকভাবে যদি আপনি রেস্টুরেন্টে খান, যে কোনো ফাইন ডাইন রেস্টুরেন্ট, তাহলে তো দেখুন মানে কোনো হিসেব নেই আর কি কত যে খরচা হয়ে যায়। এই একটা প্লেটের অ্যাভারেজ দাম হচ্ছে $20 থেকে $22 করে, মানে 20 থেকে 22 সিঙ্গাপুর ডলার্স। এটা কি নিয়েছি আমরা, এটা একটা হ্যাশ ব্রাউন রয়েছে, একটা ব্রেড রয়েছে, এটা সারডো, বেকন আছে, চিকেন সসেজ, ডিম, বেকড বিনস, চেরি টমেটো। আর পোকো একটা এখানে কি ডিশ নিয়েছে, পাউরুটিটাকে বেসিক্যালি ওই শাহি টুকরা টাইপের রসে ডুবিয়ে আইসক্রিম দিয়ে। পোকো ভালো খেতে? হ্যাঁ জানি তো পড়বে। হ্যাঁ পোকো ভালো খেতে? হ্যাঁ কিরে ভালো খেতে? ও এই করছে না। তো এইটারও দাম হচ্ছে $20-22 মতনই পড়েছে। তো মোটামুটি ধরুন আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে আসেন না, ফাইন ডাইন না হলেও, সেখানে কিন্তু আপনার অ্যাভারেজ ডিশের দাম $15 থেকে $20-22 মতন পড়বে। সিঙ্গাপুরের ট্রান্সপোর্ট কিন্তু ভীষণ সস্তা। হ্যাঁ, বাস এবং মেট্রো দুটোরই ভাড়া কিন্তু ওই মোটামুটি ধরে নিন $1.5 থেকে $3 বেশি কখনো হয় না। সিঙ্গাপুর এমন একটা শহর, পাবলিক ট্রান্সপোর্ট এত ভালো যে এয়ারপোর্ট থেকে শুরু করে রিমোট প্লেসেসে পর্যন্ত বাস আর ট্রেন চলে। আর মোটামুটি ভোর 6টা থেকে রাত্রির 1টা 1:30 ইভেন কি 2-3টার সময়ও আমি বাস চলতে দেখেছি। ওই মাঝের রাত্রির 1-2 ঘন্টাই না বাস বা ট্রেন, এই দুটো জিনিস কিন্তু বন্ধ থাকে না। তাই আপনার ট্যাক্সি নেওয়ার না কোনো দরকারই নেই। যদি কখনো ট্যাক্সি নেন তাহলে অ্যাভারেজ $20 মতন ট্যাক্সির ফেয়ার হয়। বাকি আপনি কিন্তু ট্যাক্সি অ্যাভয়েড করতেই পারেন যদি না আপনার খুব তাড়া আছে। সারা শহরটাকে, সারা দেশটাকে মেট্রো আর বাসেই ট্রাভেল করতে পারেন। মাসে আপনার $200 বেশি কোনো দিন খরচা হওয়ার কথা নয়। সিঙ্গাপুরে কিন্তু আপনার গাড়ি থাকা মানে হচ্ছে কিন্তু আপনি বড়লোক, মানে আপনি শাহরুখ খান সিঙ্গাপুরের আর কি। বিকজ এখানে সরকারের পলিসিগুলোই এরকম, সরকার ইচ্ছে করে প্রাইভেট গাড়ির ট্যাক্স এবং দাম এত বেশি বাড়িয়ে রেখে দিয়েছে যে আপনি না গাড়ি কিনতে পারবেন না, মানে জাস্ট নট অ্যাফোর্ডেবল। এবং তাই জন্যে যেহেতু মানুষের গাড়ি নেই, তাই জন্য মানুষ পাবলিক ট্রান্সপোর্টেই বেশি যাওয়া আসা করে। আপনার গাড়ি আছে মানে আপনার সত্যি মানে ভালো টাকা রোজগার আছে, তবেই এটা সম্ভব। বিকজ সরকার মনে করে হচ্ছে যে এই রাস্তাগুলোতে যদি প্রত্যেকটা মানুষের গাড়ি হয়ে যায় তাহলে তো গাড়ির সংখ্যা এত বেড়ে যাবে যে রাস্তায় জ্যাম হবে, ট্রাফিক হবে। এইগুলো কিন্তু সিঙ্গাপুরে একদম দেখতে পাওয়া যায় না। মানে খুব হার্ডলি আজ অবধি আমি কোনোদিন দেখিনি যে ট্রাফিকে আমি 1 ঘন্টা আটকে আছি বা 10 মিনিট আটকে আছি। তো এভরিথিং ইজ সো স্মুথ, কোনো জ্যাম নেই, কোনো পলিউশন নেই। অ্যান্ড সেটা বিকজ কিন্তু এখানকার ভেহিকেলগুলো কিন্তু খুব কন্ট্রোলড, আর পাবলিক ট্রান্সপোর্ট দুর্ধর্ষ ভালো আর অ্যাভেলেবল।
দেখুন এখানেও বাটা আছে, আর বাটার বড্ড দাম। তো শপিং আর কেনাকাটা নিয়ে কিছু বলছি না, হ্যাঁ মানে ওটা তো অ্যাকচুয়ালি পার্সোনাল পছন্দ, আপনি যেরকম কিনবেন সেরকম আপনার খরচা পড়বে। খুব সস্তা যে তাও নয়, খুব কস্টলি যে তাও নয়, ডিপেন্ডস, ব্র্যান্ডের ওপর ডিপেন্ড করে। মোটামুটি থাকার কথা বললাম, খাওয়ার কথা বললাম, ট্রান্সপোর্ট বললাম, এই তিনটেই মেন খরচা যেটা রেকারিং প্রত্যেক মাসে হবে। আর একটা বড় খরচা আছে, যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন আর আপনার যদি বাচ্চা থাকে তাহলে খরচা আছে। আমরা এখন এসেছি অডিও হাউসে টিভি দেখতে। আমাদের টিভিটা একটু গন্ডগোল করছিল বলে আমাদেরকে একটা নতুন টিভি কিনতে হবে। দেখুন কত বড় টিভি, 98 ইঞ্চিসের টিভি, মোটামুটি মিনি থিয়েটার বাড়িতে হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম আপনাদেরকে খরচার দিক থেকে, যে সিঙ্গাপুরে অ্যাকচুয়ালি না বাচ্চাদের পড়াশোনার কিন্তু বেশ খরচা। সিঙ্গাপুরের যে সরকারি স্কুলগুলো রয়েছে না, সেগুলো কিন্তু অসাধারণ। মানে ইন্টারন্যাশনাল বোর্ড, তারা আইবি কারিকুলাম ফলো করে, আর পৃথিবীতে আইবিতে যত ভালো ভালো রেজাল্ট হয় তার মধ্যে সিঙ্গাপুরেরই 3-4টে স্কুল রয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি না, আপনি অ্যাজ আ ফরেনারই সরকারি স্কুলগুলোতে কিন্তু চান্স পাবেন না। কোটা এত কম, মানে এতটাই রিজার্ভ ফর এখানকার লোকেদের জন্যে, যে আপনার বাচ্চাকে একটা কিউতে থেকে যেতে হবে, কোন বছর গিয়ে সুযোগ সুবিধা হবে সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। পড়াশোনা নিয়ে বরঞ্চ আরেকদিন একটা ডিটেল ভিডিও করব। আপাতত শুধু এইটুকু বলে রাখছি যে সরকারি স্কুলগুলোতে মান্থলি খরচা পড়ে হচ্ছে মাত্র $30। পড়াশোনাও অসাধারণ, আর যদি ভালো রেজাল্ট করা যায় ডিরেক্ট কেমব্রিজ বা অক্সফোর্ডের মতন জায়গায় কিন্তু চান্স পাওয়া যায়। বাট প্রবলেম হচ্ছে যারা ফরেনার, আমরা যারা এমপ্লয়মেন্ট পাশে আছি না, তাদের কিন্তু এই সুবিধাটা নেই। তাই জন্য আমাদেরকে অগত্যা ইন্টারন্যাশনাল স্কুলেই পড়াতে হয়, যার খরচা কিন্তু হিউজ। মোটামুটি এক একটা স্কুল আছে যেগুলোতে $1,500 পার মান্থ করে লাগে। পকু যে স্কুলটাতে পড়ে NPS, সেই স্কুলটাতে কিন্তু খরচা পড়ে হচ্ছে প্রায় মাসে $3,000 করে। তাহলে ভাবুন বাচ্চার পড়াশোনার পেছনে কতটা খরচা, কতটা টাকা কেটে যায়। আর আরও একটা ব্যাপার হচ্ছে কি, যে শুধু তো পড়াশোনা করালেই হলো না, আরও অনেক পারিপার্শ্বিক জিনিস থাকে বলুন, যেরকম এক্সকারশনের মাইনে আছে, তারপর খেলাধুলার জন্য আলাদা পেমেন্ট আছে, বিভিন্ন আর্ট, মিউজিক এসব ক্লাসের আলাদা পেমেন্ট আছে। তো পড়াশোনা যদি বাচ্চা থাকে না, তাহলে কিন্তু একার পক্ষে সিঙ্গাপুরে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই হচ্ছে আপনার খরচা হবে আর কি। হ্যাঁ, থাকার খরচা, খাওয়ার খরচা, আর কি খরচা আছে, ট্রান্সপোর্টে খুব একটা খরচা নেই। হ্যাঁ, চিকিৎসার কিন্তু এখানে ভীষণ খরচা, মানে ভেরি ভেরি কস্টলি। বাট আপনি যদি কোনো এমপ্লয়মেন্ট পাস নিয়ে কোনো এমপ্লয়ের আন্ডারে আসেন, তাহলে ডেফিনেটলি আপনার চিকিৎসাটা কাভার্ড হবে। আপনি ইন্স্যুরেন্সে আউট পেশেন্ট, তারপরে হসপিটালাইজেশন এগুলো ক্লেম করতে পারেন কোনো মতে। মানে যদি এরকম হয় যে আপনি মা বাবা কাউকে এনে এখানে রেখেছেন, যাকে আপনি যাকে আপনার অফিস কভার করছে না, সেই ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স বলুন বা আউটপেশেন্ট বলুন প্রচুর খরচা। মানে একবার ডাক্তারের কাছে গেলেই জেনারেল ফিজিশিয়ানের কাছেই প্রায় $100 খরচা হয়ে যায়, 6,000 টাকার কাছাকাছি। আর যদি স্পেশালিস্টের কাছে যান তাহলে তো প্রচুর প্রচুর বেশি দাম পড়ে যায়। তো চিকিৎসাটা খুব কস্টলি। বাট যদি আপনি কোনো এমপ্লয়ারের আন্ডারে থাকেন যে আপনার ইন্স্যুরেন্সটা কভার করছে, তাহলে এটাকে নিয়ে আপনাকে খুব একটা মাথা ব্যথা করতে হবে না। এছাড়া সিঙ্গাপুরের ওয়ার্ক কালচার কীরকম, তাই না? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্পেশালি আমরা যারা কাজ করি, যারা এখানে কাজ করতে আসি। সিঙ্গাপুর মানে এশিয়ান যে কোনো কান্ট্রিজেই কিন্তু আপনি এটা এক্সপেক্ট করবেন না যে ওয়ার্ক কালচারটা ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিজের মতন হবে না। আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনি 7টায় অফিস যাবেন আর 4টায় বেরিয়ে আসবেন, সেটা কিন্তু হবে না। বাট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সেটা হচ্ছে যে কোনো বিদেশি, সে সিঙ্গাপুরিয়ান হোক, চাইনিজ হোক, ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, এরা কিন্তু ভীষণ প্রফেশনাল হয়। এবং এরা কিন্তু আপনার অফ আওয়ার্সের পর, মানে ধরুন 6টার পর কিন্তু আপনাকে খুব বেশি কাজ কোনো দিন দেয় না। আপনি নিজের ইচ্ছে মতন বেরিয়ে গিয়ে নিজের লাইফটাকে এনজয় করতে পারবেন। কিন্তু যখনই আপনি আর কি মানে ইন্ডিয়ানসদের সাথে কাজ করছেন, পাকিস্তানিদের সাথে কাজ করছেন, যেখানে আর কি ওই কাজ
বাজন্ত প্রাণ টাইপের একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু ওয়ার্ক কালচারটা একদম 12টা বেজে যায়। মোটামুটি আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি, আমি যখন ইন্ডিয়ান কাস্টমারের সাথে কাজ করি তখন আমাকে কিন্তু স্ট্রেচ করতে হয়, কিন্তু যখন আমি নন ইন্ডিয়ান কাস্টমারদের সাথে কাজ করি তখন কিন্তু এতটাও স্ট্রেচ করতে হয় না। তো ওয়ার্ক কালচার ইজ নট ব্যাড, হ্যাঁ খুব ভালো। এখানে আপনি দেখবেন একটা জিনিস কিন্তু মানে মাস্ট মেনশন করতে হবে, যে আপনি এখানে এসে না প্রচুর ফিট হয়ে যাবেন, বিকজ আপনি চারিপাশে সমস্ত মানুষকে দেখবেন যে সবসময় তারা দৌড়চ্ছে, তারা হাঁটছে, তাদের মধ্যে প্রচুর অ্যাক্টিভিটি। হ্যাঁ, কেউ জিম করছে, কেউ খোলা আকাশের নিচে দৌড়চ্ছে, কেউ কোনো এক্সারসাইজ করছে, কেউ মেডিটেশন করছে, কেউ যোগা করছে। তো খুব স্বাভাবিকভাবে আপনার নিজের মধ্যেও না একটা বেশ এন্থু জাগে যে আমিও একটু হাঁটাচলা করব, একটু অ্যাক্টিভিটি আনবো। আর এগুলো করার জন্য তো টাইম লাগে না, সারাদিন কাজ করলে কি করে করবেন। সো ডেফিনেটলি এখানকার মানুষ কিন্তু নিজের জন্য টাইম বার করে হাঁটা চলা দৌড়ানো করে, সেটা কিন্তু আপনি বার করার ডেফিনেটলি একটু টাইম পাবেন। এই ছিল মোটামুটি, হ্যাঁ এই মোটামুটি খরচা, থাকার খরচা বললাম, খাওয়ার খরচা বললাম, ট্রান্সপোর্টের খরচা বললাম হচ্ছে যে অ্যাডিশনাল আপনার কিসে এক্সট্রা খরচা হতে পারে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন। বাকি কিন্তু ডিপেন্ড ডেফিনেটলি করছে হচ্ছে যে আপনি কত টাকা রোজগার করছেন। অ্যাভারেজ মোটামুটি এখানে লোকজন রোজগার করে হচ্ছে ওই ধরে নিন 7,000 সিঙ্গাপুর ডলার্স থেকে 12, 13, 14, 15 সিঙ্গাপুর ডলার্সের মতন। আপনি যদি 10-এর ওপর রোজগার করেন তাহলে আপনি ভালো টাকা রোজগার করেন, আর 10-এর নিচে করলেন আপনি ওই সোসো রোজগার করেন। তো আপনার কি জায়গায় খরচা হবে সেটা কিন্তু, আর আপনি কতটা বাঁচাতে পারবেন পুরোটাই ডিপেন্ড করছেন আপনি কতটা আর্ন করতে পারবেন তার উপরে। তো বাট ওভারঅল এটুকু বলতে পারি যতদিন এখানে রয়েছি যে সিঙ্গাপুর ইজ আ ভেরি গুড অপশন। হ্যাঁ ডেফিনেটলি ট্রাই করবেন, শুধু মাঝে মাঝে খুব গরম লাগবে বিকজ এখানে ঠান্ডা পড়ে না, আদারওয়াইজ ইটস আ ভেরি গুড প্লেস যেখানে কাজ করা যায়, সেফটি সিকিউরিটি আছে, টাকা জমানো যায়, এবং চট করলে মন যদি খারাপ হয় না একটু তাহলে বাড়ি চলে যাওয়া যায়। তো ডেফিনেটলি ইটস অ্যান অপশন। আর কিছু মিস করলাম কিনা মনে পড়ছে না, আমাকে কমেন্ট করে জানাবেন, যে যদি কিছু মিস করে থাকে তাহলে সেটা নিয়ে বলবো। পরে একটা ডিটেল ভিডিও করব অ্যাবাউট এখানকার স্কুলের পেছনে কীরকম খরচা আর কী অপশানস আছে বেসিক্যালি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন আসি, বাই বাই।